বহু প্রাচীনকালের কথা, যখন কোনো গ্রামে সকালের প্রথম কিরণও ভালোভাবে ফোটেনি, তখন ফরিদ নামে এক ব্যক্তি তার ছোট এবং সাধারণ বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে তার প্রভুর কাছে দুয়া করল, হে দুনিয়ার মালিক, তুমিই সবাইকে রুজি দান করো। আমি আজ আবার তোমার সন্তুষ্টির সন্ধানে বের হচ্ছি। আমার পদক্ষেপে সেই শক্তি দাও, যাতে আমি কখনো সেই রুজির দিকে না যাই, যাতে কোনো সন্দেহ বা সংশয় থাকে। আমার হৃদয়কে এত মজবুত করো, যাতে আমি অবৈধ উপার্জনের জাঁকজমক প্রত্যাখ্যান করতে পারি। ফরিদের বয়স ছিল মাত্র ২২ বছর, এবং তার মুখে ছিল সরলতা ও এক অদ্ভুত জ্যোতি। সে ছিল গরিব। তার অবস্থা তার পুরনো ও সাধারণ পোশাকেই বোঝা যেত, কিন্তু তার ঈমান ছিল খুবই দৃঢ়। সেই সকালে সে শহরের সবচেয়ে বড় বাজারের দিকে চলল, যা তার জাঁকজমক ও ব্যবসার জন্য বিখ্যাত ছিল। যখনই সে বাজারে পৌঁছাল, চারদিক থেকে আওয়াজ শোনা যেতে লাগল। কোথাও জিনিসের দাম নিয়ে ঝগড়া হচ্ছিল, কোথাও রেশমি কাপড়ের প্রশংসা করা হচ্ছিল, এবং কোথাও ব্যবসায়ীরা তাদের জিনিস বিক্রি করার জন্য হাঁক দিচ্ছিল। ফরিদ প্রথমে শেখ কাসিমের দোকানে গেল। শেখ কাসিম ছিলেন শহরের সবচেয়ে বড় শস্য ব্যবসায়ী। তিনি ছিলেন একজন মোটাসোটা মানুষ, যার বেড়ে যাওয়া ভুঁড়ি তার ধন সম্পদের গল্প বলত। তিনি ফরিদকে দেখেই বসার জন্য চেয়ার দিলেন এবং আন্তরিকভাবে স্বাগত জানালেন। এরপর শেখ কাসিম বললেন, ফরিদ, আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। তোমার সততা এই শহরের জন্য এক অমূল্য সম্পদ। আমার একজন কেরানি দরকার, যে আমার বড় বড় গুদামের হিসাব নিকাশ দেখবে। আমি তোমাকে তোমার যোগ্যতার চেয়েও বেশি মাইনে দেব। তুমি কি এই কাজটি করবে? ফরিদ শেখ কাসিমের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল। এটা তার রুজির একটা ভালো সুযোগ ছিল, তাও আবার এত বড় একজন মানুষের কাছে। শেখ সাহেব, আপনার দয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি পুরো নিষ্ঠা ও সততার সাথে এই কাজটি করব, কিন্তু আপনি কি আমাকে কাজের পদ্ধতিটা একটু বুঝিয়ে দেবেন? শেখ কাসিম একটু কাছে এসে ফিসফিস করে বললেন, দেখো বেটা, সময় বদলে গেছে। আমরা পুরো শহরকে শস্য দিই, তাই কখনো কখনো গ্রাহকদের খুশি রাখার জন্য আমাদের ছোটখাটো হেরফের করতে হয়। উদাহরণস্বরূপ, যখন কোনো গরিব কৃষক তার শস্য বিক্রি করতে আসে এবং দাড়িপাল্লায় ওজন একটু কম হয়, তখন তুমি হিসাবে তাকে একটু বেশি লিখে দেবে, যাতে সে সব সময় আমাদের প্রতি অনুগত থাকে। আর যখন কোনো ধনী অজ্ঞ ক্রেতা কিনতে আসে, তখন ইচ্ছে করে দাড়িপাল্লায় সামান্য কম করে দেবে। এগুলো ব্যবসার কৌশল, যা মুনাফা বাড়িয়ে দেয়। ফরিদের মুখ এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তার শরীরে যেন এক শীতল হাওয়া বয়ে গেল। সে বুঝতে পারল যে শেখ কাসিম তাকে অবৈধ উপার্জনের পথ দেখাচ্ছেন। কৃষকের সাথে ধোঁকা এবং গ্রাহকের অধিকার নষ্ট করা, এটাই ছিল শেখ কাসিমের পদ্ধতি। ফরিদ অত্যন্ত বিনয়ের সাথে বলল, শেখ সাহেব, আমি আপনার প্রস্তাবের মূল্য দিই, কিন্তু আমি এমন রুজি নিতে পারি না যার ভিত্তি অন্যের অধিকার নষ্ট করার ওপর। আমি দাড়িপাল্লার অসততা থেকে অর্জিত সম্পদ আমার ঘরে নিয়ে যেতে পারব না, এমনকি আমাকে অভুক্ত থাকতে হয়। আপনি যদি আমার কাছ থেকে কেবল সত্যিকারের এবং সৎ হিসাব নিকাশের কাজ করান, তবে আমি এখনই কাজে হাজির হচ্ছি। শেখ কাসিম বিরক্তির সাথে চোখ ছোট করে বললেন, ফরিদ, তোমার এই নীতিগুলো তোমাকে সবসময় গরিবই রাখবে। এই বাজার এভাবেই চলে, যুবক। ফরিদ অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে সালাম করল এবং বলল, যদি আমার সততা আমাকে গরিব রাখে, তবে আমি আমার এই দারিদ্র্যকে আপনার এই মিথ্যে সমৃদ্ধির চেয়ে শ্রেয় মনে করি। ফরিদ সেই দোকান ছেড়ে দিল, যা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিতে পারত। সে আবার বাজারের গলিগুলোতে ঘুরতে লাগল। তার পা ক্লান্ত হয়ে গিয়েছিল এবং পেটে ক্ষুধা ছিল, কিন্তু তার হৃদয় ছিল গর্বে ভরা। সে অবৈধ উপার্জনের লোভ প্রত্যাখ্যান করে তার প্রভুর ইচ্ছাকে বেছে নিয়েছিল। তার এই সন্ধান তখনও শেষ হয়নি। তাকে তখনও এমন একটি দরজা খুঁজতে হবে যা হালাল রুজির আলোয় ভরা। শেখ কাসিমের দোকান ছাড়ার পর ফরিদের হৃদয়ে একাকিত্ব আর আশার এক অদ্ভুত মিশ্রণ ছিল। একদিকে সে অবৈধ উপার্জন প্রত্যাখ্যান করেছে, অন্যদিকে তার তখনও কাজের সন্ধান ছিল। সে বাজারের সেই অংশের দিকে গেল যেখানে দামি জিনিস যেমন গয়না, রেশম এবং আতর বিক্রি হতো। এই অংশটি শহরের সবচেয়ে ধনী ও বিখ্যাত লোকেদের ছিল। এখানেই শহরের বিখ্যাত জহুরি ও বড় ব্যবসায়ী শেঠ হিম্মত রায়ের খুব জমকালো দোকান ছিল। শেঠ হিম্মত রায় কেবল তার ধনের জন্য নয়, বরং তার মিষ্টি ভাষা এবং চালাক কার্যপদ্ধতির জন্য পরিচিত ছিলেন। ফরিদকে তার দোকানের ভেতরে ডাকা হল। ভেতরের দৃশ্য কোনো রত্নভাণ্ডারের থেকে কম ছিল না। চারিদিকে ঝকঝকে হীরা, মুক্তো এবং সোনারূপার গয়না রাখা ছিল, যা গ্রাহকদের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল।
শেঠ হিম্মত রায় ফরিদকে সম্মানের সাথে অভ্যর্থনা জানালেন। তিনি জানতেন যে এই যুবক কেবল যোগ্য নয়, বরং খুব সৎও। তিনি বললেন, ওহে যুবক, তোমার ঈমান আর তোমার বিচক্ষণতা এই বাজারের ভিড়ে এক আলো। আমাকে এমন একজন লোকের দরকার যে আমার বিশেষ গ্রাহকদের সাথে কথা বলবে এবং আমার মূল্যবান জিনিসপত্রের দেখাশোনা করবে। এটা একটা বিশাল দায়িত্ব। এই কারণে আমি তোমাকে রাজকীয় মাইনে দেব, এত টাকা যে তুমি শীঘ্রই নিজের জন্য একটা ভালো বাড়ি তৈরি করে নেবে। ফরিদের হৃদয়ে আবার আশা জাগল। যদি শেঠ হিম্মত রায় সত্যের সাথে ব্যবসা করেন তবে এটাই তার গন্তব্য হতে পারত। শেঠ সাহেব, ফরিদ বিনয়ের সাথে বলল, আমি আপনার দয়ার জন্য কৃতজ্ঞ, কিন্তু আমি জানতে চাই আমার দায়িত্ব কি হবে। আপনি কি পদ্ধতিতে ব্যবসা করেন? শেঠ হেসে উত্তর দিলেন। তার হাসিতে এক গোপন রহস্য লুকানো ছিল। দেখো যুবক, এই ধনের খেলায় একটু কৌশল দরকার। যখন কোনো ধনী যার বেশি জ্ঞান নেই এমন গ্রাহক কোনো হীরা কিনতে আসে, তখন তোমাকে তার আসল দামের চেয়ে দ্বিগুণ বেশি বলতে হবে। যখন সে দর কষাকষি করবে তখন তোমাকে কঠোরতা দেখাতে হবে, যাতে তার বিশ্বাস হয় যে এই জিনিসটি সত্যিই দুষ্প্রাপ্য। অবশেষে তুমি তাকে আসল দামের ১.৫ গুণ বেশিতে বিক্রি করে দেবে। তার মনে হবে যে সে ভালো সওদা করেছে এবং আমাদেরও লাভ হবে। তিনি তার কণ্ঠস্বর আরও নিচু করে বললেন, আর একটা কথা, কিছু পাথরের দাম বাজারে কম, কিন্তু তাদের গঠন ও জৌলুস খুব ভালো হয়। তোমাকে ক্রেতাকেই বিশ্বাস দিতে হবে যে সেগুলো খাঁটি এবং খুব দামি পাথর, যদিও তার বাস্তবতা অন্য কিছু হোক। এটা ব্যবসার কৌশল ফরিদ, এটা ধোঁকা নয়। আমরা কেবল আমাদের জিনিসের মূল্য বাড়াচ্ছি। ফরিদ খুব কষ্ট পেল। এটা তো পরিষ্কার মিথ্যা এবং প্রতারণা ছিল। মিথ্যা দাম, মিথ্যা প্রশংসা এবং গ্রাহককে বিভ্রান্ত করা। এই ধন যত সোনা দিয়েই সাজানো হোক না কেন, এর ভিত্তি ছিল অন্যায়ের ওপর। ফরিদ দুঃখভরা গলায় বলল, শেঠ হিম্মত রায় সাহেব, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যে ধনের ভিত্তি মিথ্যা এবং অসততার ওপর দাঁড়িয়ে, তা আমার কাছে কোনো আবর্জনার চেয়েও বেশি গুরুত্ব রাখে না। আমার ঈমান আমাকে এই অনুমতি দেয় না যে আমি কারো কষ্টের উপার্জন এভাবে ছিনিয়ে নিই এবং তাকে ধোকায় রাখি। আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারব না। শেঠ হিম্মত রায় খুব রেগে গেলেন। তুমি কোন ধর্ম আর ঈমানের কথা বলছো যুবক? এই বাজারে তো সবাই এটাই করে। তুমি কি সারা জীবন ফকির হয়ে থাকতে চাও? ফরিদ খুব ধৈর্যের সাথে উত্তর দিল, শেঠ সাহেব, আমার আল্লাহ আমাকে দারিদ্র্যের মধ্যেও সম্মানের সাথে রাখেন, কিন্তু অবৈধ উপার্জনের এক গ্রাসেও অকমান আছে। আমি সেই পরওয়ারদিগারকে ভয় করি, যিনি সবকিছুর সত্যতা জানেন এবং বিচার করেন। ফরিদ সেই জমকালো দোকান থেকে বেরিয়ে এলো। বাজারের গরম রোদ এখন তাকে আরও বেশি অদ্ভুত লাগছিল। দুটি বড় সুযোগ যা তার সমস্ত দারিদ্র্য দূর করতে পারত, সে তার নীতির খাতিরে প্রত্যাখ্যান করেছিল। সে জানত যে এই পথ কঠিন, কিন্তু তার উদ্দেশ্য ছিল অটল। তার মন বলছিল যে এই বড় শহরে কোথাও না কোথাও কোনো নেক এবং সৎ ব্যক্তি নিশ্চয়ই আছেন, যিনি ন্যায্য উপার্জন দিয়ে পেট চালান। সে ক্লান্তি ও সামান্য হতাশা সত্ত্বেও এগিয়ে চলল। রাত হতে তখনও কিছুটা সময় বাকি ছিল এবং তাকে নিজের জন্য একটি হালাল রুজির সন্ধান করতেই হবে। ফরিদ যখন শেঠ হিম্মত রায়ের জমকালো দোকান ছাড়ল, তখন তার মুখে ছিল ক্লান্তি ও বিষণ্ণতার হালকা ছাপ। বাজারের কোলাহলপূর্ণ জাঁকজমক তাকে এখন আরও বেশি একাকী মনে করছিল। সূর্য এখন অস্ত যেতে শুরু করেছে এবং দিনের উপার্জন ছাড়াই সন্ধ্যা হতে চলল। সে নিজেকে বোঝালো যে আল্লাহর ওয়াদা আছে যে তিনি কোনো সৎ মানুষকে অভুক্ত রাখবেন না। এই বিশ্বাসের সাথে সে শহরের সেই পুরনো এবং কম বিখ্যাত অংশের দিকে গেল, যেখানে ছোট কারিগর ও সাধারণ শিল্পীদের দোকান ছিল। চলতে চলতে সে একটি পুরনো কারখানার কাছে পৌঁছালো, যেখানে চামড়ার কাজ হতো। এখানে চামড়ার গন্ধ খুব তীব্র ছিল এবং কাজ করা লোকেদের মুখে পরিশ্রমের ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কারখানার মালিক উস্তাদ আসলাম ছিলেন একজন বৃদ্ধ মানুষ, যার হাত চামড়া কাটতে কাটতে শক্ত হয়ে গিয়েছিল। উস্তাদ আসলামের পরিচয় ছিল তার সোজাসাপটা কথা এবং খোলা মনের ব্যক্তিত্ব। ফরিদ উস্তাদ আসলামকে বিনয়ের সাথে সালাম করল এবং তার যোগ্যতা জানালো যে সে হিসাব নিকাশে ভালো এবং যে কোনো কাজ নিষ্ঠার সাথে শিখতে পারে। উস্তাদ আসলাম ফরিদকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার পরিষ্কার এবং নিষ্পাপ চেহারা তার ভালো লাগল। যুবক, উস্তাদ আসলাম তার ভারী গলায় বললেন, তোমাকে ভালো শিক্ষিত মনে হচ্ছে। তোমার কাজ বড় অফিসে হওয়া উচিত, এই কারখানার ধুলিতে নয়। যাই হোক, আমার এখানে চামড়ার মাল বাজারে নিয়ে যাওয়া এবং গ্রাহকদের কাছ থেকে বকেয়া আদায় করার কাজ আছে। কাজ কঠিন এবং মাইনেও খুব কম। এখানে বেশি ধনসম্পদ নেই, শুধু পরিশ্রম আর সততা আছে। ফরিদ প্রথমবার এটা শুনে শান্তি পেল যে এখানে কাজের ভিত্তি সততার ওপর। সে সাথে সাথে সম্মতি দিল। উস্তাদজি, আমি মাইনের পরোয়া করি না। আমার শুধু এমন একটা কাজ চাই যাতে আমার বিবেককে লজ্জিত হতে না হয়।
আমি আপনার প্রতিটি দায়িত্ব পূর্ণ শক্তি দিয়ে পালন করব। উস্তাদ আসলাম হাসলেন। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার কারিগর। তোমার প্রথম কাজ হল বাজারের এক বিখ্যাত দোকানদার সাহেব দিনের কাছ থেকে 3 মাস আগের বকেয়া আদায় করে আনা। সে খুব কঠিন গ্রাহক, কিন্তু তুমি যদি এই কাজটি পরিচ্ছন্নভাবে করতে পারো তবে আমি তোমাকে যোগ্য মনে করব। পরের দিন সকালে ফরিদ তার কাজ শুরু করল। সে চামড়ার জিনিসপত্র একটি মজবুত গাড়িতে বোঝাই করল এবং শহরের মাঝখানে সাহিবদিনের দোকানে পৌঁছাল। সাহিবদিন ছিলেন একজন খুব ঘৃণ্য ও কৃপণ মানুষ। ফরিদ তাকে বিনয়ের সাথে উস্তাদ আসলামের লেখা হিসাব দিল এবং অনুরোধ করল যে তিনি যেন আগের বকেয়া টাকা পরিশোধ করে দেন। সাহিবদিন কাগজটি এক নজর দেখে জোরে হাসতে লাগল। তুমি নতুন যুবক, উস্তাদ আসলামের হিসাব সব সময়ই এমনই হয়। দেখো, এই হিসাব তো ঠিকই আছে, কিন্তু আসল কথা শোনো। আমি গত মাসে উস্তাদ আসলামকে যে চামড়া ফিরিয়ে দিয়েছিলাম তা খুব খারাপ ছিল। আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম এবং বাকি টাকা তারই মধ্যে থেকে কেটে নিয়েছিলাম। এই কথা হিসাবে লেখা হয়নি কেন? যাও, তোমার উস্তাদকে বলো যে তিনি হিসাব ঠিক করুন। ফরিদ নিশ্চিত ছিল যে উস্তাদ আসলাম কখনো মিথ্যা বলতে পারেন না, কিন্তু সে জানত যে এই কথা প্রমাণ করা খুব কঠিন হবে। এটা ছিল সাহিবদিনের পুরনো কৌশল। যখন টাকা দেওয়ার সময় আসত তখন সে কোনো না কোনো মিথ্যা বা অজুহাত তৈরি করত। ফরিদ খুব ধৈর্যের সাথে বলল, সাহিবদিন সাহেব, উস্তাদ আসলাম খুব নেক মানুষ। আমার বিশ্বাস তিনি আপনাকে কোনো খারাপ মাল দেননি। যদি আপনি মাল ফেরত দিয়ে থাকতেন তবে তা হিসাবে অবশ্যই লেখা থাকত। সাহিবদিন রাগের সাথে তাকে দেখল। বেয়াদব, তুমি আমাকে মিথ্যেবাদী বলছ? যাও এখান থেকে। যদি আমাকে টাকা দিতে হতো তবে আমি তোমাকে উত্তর দিতাম কেন? এই টাকা দেওয়া হবে না। তোমার উস্তাদকে আমার এই জবাব পৌঁছে দিও। ফরিদ সেই দিন টাকা না নিয়ে ফিরে এলো। সে খুব হতাশ ছিল। এই রুজি কামানোর পথ কত কঠিন ছিল, যেখানে প্রতিটি মোড়ে অসততা আর মিথ্যার মোকাবিলা করতে হচ্ছিল। সে দুটি বড় সুযোগ প্রত্যাখ্যান করেছে এবং এখন একটি ছোট কাজেও তাকে ধোঁকার সম্মুখীন হতে হল। যখন সে উস্তাদ আসলামকে সব কথা জানাল, তখন উস্তাদ একটি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি জানতাম ফরিদ, সে প্রতিবার এটাই করে। এই কারণে কেউ তার কাছে টাকা নিতে যায় না। তুমি চেষ্টা করতে থাকো। যদি তুমি পরিশ্রম ও সততার সাথে লেগে থাকো তবে আল্লাহ তোমাকে অবশ্যই কোনো না কোনো পথ দেখাবেন। ফরিদ সেদিনই সিদ্ধান্ত নিল যে সে হতাশাকে নিজের কাছে আসতে দেবে না। সে স্থির করল যে সে শহরে কোনো কাজ করার আগে ভালোভাবে তদন্ত করবে, যাতে সে জানতে পারে যে কাজটি পবিত্র এবং হালাল কিনা। সাহিবদিনের কাছ থেকে হতাশ হয়ে ফেরার পর ফরিদ উস্তাদ আসলামের কাছ থেকে অনুমতি নিল যে সে কিছু সময়ের জন্য বাজারে ঘুরতে চায়, যাতে সে ব্যবসার পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারে। উস্তাদ আসলাম হেসে বললেন, যাও বেটা, আল্লাহ তোমাকে নেক পথ দেখান। সৎ মানুষ যেখানেই যাবে সততার আলো সেখানেই পৌঁছাবে। ফরিদ মনে মনে এই দোয়া পড়ল এবং বেরিয়ে পড়ল। শহরের প্রতিটি কোণা এখন তার কাছে একটি বইয়ের মতো লাগছিল, যেখানে প্রতিটি পাতা লোভ আর স্বার্থপরতার গল্প শোনাচ্ছিল। প্রতিটি দোকানদার তাড়াতাড়ি ধনী হওয়ার দৌড়ে ছিল। কেউ ওজনে ধোকা দিত, কেউ মালে ভেজাল দিত, কেউ দাম বাড়িয়ে দিত। ফরিদ এই সব দেখে কষ্ট পেল। সে ভাবল, এই শহরে কি এমন কেউ আছে যে সততার সাথে ব্যবসা করে? হালাল রুজির পথ কি এতই কঠিন? কয়েকদিন এইভাবেই সন্ধানে কেটে গেল। প্রতি সকালে সে তার প্রভুর নাম নিয়ে উঠত, নতুন উদ্দেশ্য নিয়ে বের হতো এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে কিন্তু ঈমানের শক্তি নিয়ে ফিরত। কখনো কখনো সে খুব হতাশ হতো, কিন্তু প্রতিবার তার হৃদয়ে একটি শান্তিভরা আওয়াজ উঠত যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার জন্য নিজেই পথ তৈরি করে দেন। এক সন্ধ্যায় যখন সূর্য শহরের দেওয়ালের পেছনে ডুবে যাচ্ছিল, ফরিদ বাজার থেকে দূরে একটি পুরনো বাগানের কাছে পৌঁছাল। বাগানের দরজায় বাঁকা টেরা অক্ষরে লেখা ছিল, মানুষের সেবা এবং ইমানদার বাগিচাওয়ালার জায়গা। এই শব্দগুলো যেন সরাসরি তার হৃদয়ে গেঁথে গেল। সে বাগানে প্রবেশ করল। সেখানে মাটির গন্ধ, বাতাসের শীতলতা এবং পরিশ্রমের সতেজতা ছিল। একজন বয়স্ক মানুষ সাদা দাড়ি ও সাধারণ পোশাকে গাছে জল দিচ্ছিলেন। তার নাম ছিল খাদিম হোসেন, যাকে শহরের লোকেরা ভালোবেসে বাগিচাওয়ালে বাবা বলত। তার হাত পরিশ্রমে শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু মুখে জ্যোতি এবং চোখে শান্তি ছিল। ফরিদ তাকে বিনয়ের সাথে সালাম করল এবং কিছুক্ষণ তার নীরব পরিশ্রম দেখল। এরপর সাহস করে নিজের পুরো গল্প তাকে শোনাল। কিভাবে সে দুটি বড় সুযোগ ছেড়েছে, মিথ্যাকে প্রত্যাখ্যান করেছে এবং এখন হালাল রুজির সন্ধানে ঘুরছে। খাদিম হোসেন খুব মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। এরপর হেসে বললেন, যুবক, তোমার ঈমান এই যুগে এক বিশাল আশীর্বাদ। আমার বাগানের জন্য এমন কোনো মানুষেরই সন্ধান ছিল।
তুমি যদি চাও তবে আমার সাথে কাজ করতে পারো। তিনি বোঝালেন, কাজ সহজ নয়। ভোরে সবজি তুলতে হবে, সেগুলোকে পরিষ্কার করতে হবে, ওজন করতে হবে এবং তারপর শহরের বাজারগুলোতে বিক্রি করতে হবে। কিন্তু মনে রাখবে, একটি দানাও কম হওয়া চলবে না। যদি বেশি চলে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কম যেন কখনো না হয়। এবং কারো কাছ থেকে তার দামের চেয়ে বেশি নেবে না, যদিও সে খুশি হয়ে বেশি দিতে চায়। ফরিদের মুখে আলো ছড়িয়ে পড়ল। সে বলল, উস্তাদ, এটাই তো আমি খুঁজছিলাম, এমন কাজ যাতে মিথ্যা না থাকে, ধোঁকা না থাকে, শুধু সততা আর পরিশ্রম থাকে। যাওয়ার আগে খাদিম হোসেন একটি গভীর কথা বললেন, যুবক, যদি কেউ তোমাকে ঘুষ দেয় বা বলে যে সবজিতে জল মিশিয়ে ওজন বাড়িয়ে দাও, যেমনটা অন্যেরা করে, তবে তুমি কি করবে? ভেবে নাও, আমার মাইনে খুব কম আর তোমার দারিদ্র্য আরও বাড়বে। ফরিদ বিনা দ্বিধায় উত্তর দিল, উস্তাদ, আমার জন্য সমস্ত ধনসম্পদ থেকে আমার ঈমান বড়। যদি আমাকে সারা জীবনও গরিব থাকতে হয়, তবুও আমি আমার রুজিকে অশুদ্ধ করব না। জল দিয়ে সবজিকে ভেজানো বা কাউকে ধোঁকা দেওয়া আমার জন্য অবৈধ। খাদিম হোসেনের চোখে উজ্জ্বলতা এলো। তিনি ফরিদকে বুকে জড়িয়ে ধরলেন। সাবাস আমার বেটা, এটাই হলো আসল সম্পদ। এবার আগামীকাল সকালে বাগানে হাজির হবে। আল্লাহ তোমাকে আমার কাছে এক আমানত হিসাবে পাঠিয়েছেন। পরের দিন সকালে ফরিদ বাগানে সবার আগে পৌঁছাল। চারদিকে শিশিরের আর্দ্রতা এবং মাটির সুগন্ধ বাতাসে মিশেছিল। ফরিদ পুরো উদ্যমের সাথে কাজ শুরু করল। গাছ থেকে সবজি তুলল, সেগুলো পরিষ্কার করল এবং দাড়িপাল্লায় সঠিক ওজন করল। খাদিম হোসেন বারবার বলতেন, কাঁটা সব সময় ঝুঁকে থাকতে হবে, অর্থাৎ গ্রাহককে সব সময় একটু বেশি দিতে হবে। ফরিদ এই নীতিকে নিজের হৃদয়ে গেঁথে নিল। সে প্রতিদিন সবজি নিয়ে বাজারে যেত, হেসে বিক্রি করত এবং সব সময় সঠিক ওজন দিত। ধীরে ধীরে লোকেরা তার সততাকে চিনতে লাগল। যেখানে অন্য ব্যবসায়ীরা ভেজাল দিত, সেখানে ফরিদের সবজি সব সময় তাজা এবং নির্ভরযোগ্য হতো। একদিন এক গ্রাহক জিজ্ঞেস করল, যুবক, যখন সবাই ওজন কম দেয় তখন তুমি সব সময় বেশি দাও কেন? তোমার কি লোকসান হয় না? ফরিদ হাসল, জনাব, দুনিয়াবি মুনাফা হয়তো কম হয়, কিন্তু আমার প্রভুর বরকত কখনো কম হয় না। এটা আমার এবং আমার আল্লাহর মাঝের সওদা। আমি আমার রুজিকে পবিত্র রাখতে চাই। 4 বছর এভাবেই কেটে গেল। ফরিদ কখনো অভিযোগ করেনি, কখনো মিথ্যা বলেনি এবং কখনো কারো অধিকার নষ্ট করেনি। তার পরিশ্রম এবং সততার উদাহরণ এখন পুরো শহরে দেওয়া হতে লাগল। এক সন্ধ্যায় যখন সূর্য বাগানের গাছগুলোর পেছনে লুকোচ্ছিল, খাদিম হোসেন তাকে নিজের কাছে ডাকলেন। তিনি হিসাবের কাগজ একপাশে রাখলেন এবং হেসে বললেন, ফরিদ, তুমি 4 বছর আমার দোকানে কাজ করেছ। সততা, ধৈর্য এবং ঈমানের সাথে তুমি ধনকে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিকে বেছে নিয়েছ। এবার সময় এসেছে যে আমি তোমাকে তোমার হক দিই। তিনি নিজের পকেট থেকে একটি ছোট চাবি বের করলেন এবং ফরিদের হাতে রাখলেন। এই বাগান এখন আমার নয়, তোমার। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, যাতে দেখতে পারি যে তুমি সেই আমানতের যোগ্য কিনা। এখন এই বাগান এবং এর সমস্ত বরকত তোমার। ফরিদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে খাদিম হোসেনের হাতে চুম্বন করল এবং বলল, উস্তাদ, আমি ওয়াদা করছি যে আমি এই বাগানের নীতিগুলোকে সবসময় বাঁচিয়ে রাখব। এই বাগান হালাল উপার্জন এবং ঈমানের প্রতীক হয়ে থাকবে। সেই রাতে ফরিদ আকাশের দিকে তাকালো এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল যে হালাল রুজির পথ হয়তো কঠিন, কিন্তু এর পুরস্কার এত বড় হয় যে সারা দুনিয়ার সম্পদ তার কাছে কিছুই নয়। এইভাবে ফরিদ প্রমাণ করে দিল যে যে মানুষ ধৈর্য, সততা এবং ঈমানের আঁচল ছাড়ে না, আল্লাহ তাআলা তাকে শুধু রুজিই দেন না, বরং সম্মান ও বরকত দিয়েও ধন্য করেন। এই গল্প থেকে আমরা এই গভীর শিক্ষা পাই যে সততা এবং হালাল রুজিই হল মানুষের আসল সম্পদ। ফরিদ অনেক সুযোগ প্রত্যাখ্যান করেছিল, যেখানে সে সহজে অবৈধ উপার্জন পেতে পারত, কিন্তু সে নিজের ঈমান ও নীতির সওদা করেনি। যখন সারা দুনিয়া লোভ ও প্রতারণার পেছনে ছুটছিল, তখন সে সততা ও ধৈর্যের পথ বেছে নিয়েছিল। তার বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা প্রতিটি সৎ মানুষের রিজিক নির্ধারণ করেন এবং যে তার পথে চলে তাকে কখনো হতাশ করেন না। অবশেষে আল্লাহ ফরিদকে শুধু হালাল রুজিই নয়, বরং সম্মান ও শান্তিতে ভরা জীবনও দিলেন। এই গল্প আমাদের শেখায় যে সততা, ধৈর্য এবং ঈমান সবসময় জয়ী হয় এবং অবৈধ উপার্জনের জাঁকজমক শেষ পর্যন্ত ম্লান হয়ে যায়।
যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।